চার শর্তে ফিরতে পারবে আওয়ামী লীগ। জানাবো চীন ইস্যুতে মার্কিন প্রশাসনের চাপে পড়তে পারে ঢাকা। এবং সর্বশেষ জানাবো বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্ব এবং বিএনপির মতানৈক্য এখন প্রকাশ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চার শর্তে ফিরতে পারবে আওয়ামী লীগ। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। অনেকে ভারত কিংবা অন্য দেশে চলে গেছেন। এছাড়া অনেকে আটক হয়ে কারাগারে আছেন। ফলে দলের নেতৃত্ব কিংবা কার্যক্রম কোনোটাই এখন দৃশ্যমান নয়। 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর দলটি নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা চালালেও তাদের পুনরুদ্ধার সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও রাজনৈতিক বিশ্লেষক আলী রিয়াজ আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তার মতে আওয়ামী লীগের পুনরুত্থান নির্ভর করবে 4টি গুরুত্বপূর্ণ শর্ত পূরণের ওপর। আওয়ামী লীগের প্রত্যাবর্তনের 4টি শর্ত: 1. অপরাধের দায় স্বীকার ও ক্ষমা প্রার্থনা। দীর্ঘ 16 বছরের শাসনামল এবং বিশেষ করে 2024 সালের আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার জন্য দলকে আনুষ্ঠানিকভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। 2. দলীয় মতাদর্শে পরিবর্তন। আওয়ামী লীগকে তাদের পুরনো রাজনৈতিক নীতিগুলো পরিত্যাগ করে নতুন কৌশল গ্রহণ করতে হবে। 3. শেখ হাসিনার পরিবার থেকে নেতৃত্ব সরিয়ে দেওয়া। শেখ হাসিনা সহ তার পরিবারের কোনো সদস্য নেতৃত্বে না থাকলে দল পুনর্গঠনের সুযোগ পেতে পারে। 4. নৃশংস অপরাধের বিচার নিশ্চিত করা। মানবতা বিরোধী অপরাধ সহ অতীতে সংঘটিত সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। আলী রিয়াজের মতে 2024 সালের আন্দোলনের সময় যারা গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল তাদের বিচার হতে হবে। শেখ হাসিনাও এর অন্তর্ভুক্ত। এসব শর্ত পূরণ হলেই আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এদিকে দলের বিদেশে থাকার শীর্ষ নেতারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও টকশোতে কর্মীদের পুনর্গঠনের আহ্বান জানাচ্ছেন। তবে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা তা সেভাবে গ্রহণ করছেন না। অনেকে প্রশ্ন তুলছেন, বিদেশে নিরাপদে থেকে বক্তব্য দেওয়া সহজ, কিন্তু দেশে কর্মীরা কঠিন বাস্তবতার মুখোমুখি। আওয়ামী লীগের একাংশ মনে করছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার ব্যর্থ হলে তারা রাজনৈতিকভাবে লাভবান হতে পারে। তবে বাস্তবতা ভিন্ন। সাধারণ মানুষ তাদের প্রতি এখনও আস্থাশীল নয়, বরং অতীতের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা অব্যাহত রেখেছে। পর্যবেক্ষকরা বলছেন আওয়ামী লীগের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজেদের অবস্থান পর্যালোচনা করা এবং রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য নতুন কৌশল নির্ধারণ করা। তবে শর্তগুলো পূরণ না হলে তাদের প্রত্যাবর্তন কঠিন হবে। চীন ইস্যুতে মার্কিন প্রশাসনের চাপে পড়তে পারে ঢাকা। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার ভূ রাজনৈতিক ভারসাম্য রক্ষা ও সম্পর্ক বেছে নেওয়ার ক্ষেত্রে চাপের মুখে রয়েছে। অভ্যন্তরীণভাবে এমনিতেই বিভিন্ন সমস্যার মোকাবেলা করতে হচ্ছে সরকারকে। এর মধ্যে চীনের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ট্রাম্প প্রশাসনের চাপে পড়তে পারে বলে মনে করছেন উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগলম্যান। গতকাল বৃহস্পতিবার ভূ রাজনীতি নিয়ে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের বাংলাদেশ অ্যাট জিওপলিটিক্যাল ক্রসরোড শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাইকেল কুগলম্যান বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি যদি দেখেন তবে গত 6 মাসে এখানে অনেক কিছু ঘটেছে। অন্তর্বর্তী সরকার বাংলাদেশের পররাষ্ট্রনীতি বেছে নেওয়ার ক্ষেত্রে চাপের মুখে আছে। ট্রাম্প প্রশাসন কিভাবে এখানে আচরণ করবে তা আমরা জানি না। চীনের দিকে যাওয়া নিয়ে ট্রাম্প প্রশাসন যদি বাংলাদেশকে চাপ দেয় তখন বাংলাদেশকেও কিছু না কিছু পদক্ষেপ নিতে হবে। প্রধান উপদেষ্টার চীনের আসন্ন সফর নিয়ে কুগলম্যান বলেন, হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার চীনের দিকে ঝুঁকছে। আমরা জানি না চীনের সঙ্গে প্রতিযোগিতায় ট্রাম্প প্রশাসন কিভাবে মোকাবেলা করবে। ট্রাম্প কৌশলগত বিষয়গুলো কম গুরুত্ব দিয়ে অর্থনৈতিক বিষয়গুলোতে বেশি মনোযোগী হবেন বলে মনে হয়। চীনের সঙ্গে সম্পর্কের বাধা তৈরিতে ট্রাম্প প্রশাসন থেকে বাংলাদেশের ওপর চাপ দেখতে পাওয়ার শঙ্কা আছে। অনুষ্ঠানে সেলিম রায়হান বলেন, বাংলাদেশের দৃষ্টিকোণে ভারতকে মোকাবেলার ক্ষেত্রে চীন ভারসাম্যের দেশ হিসেবে দেখা যায়। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে আমরা আরও চীনা বিনিয়োগ দেখতে চাই। আলোচনায় পররাষ্ট্র ও বাণিজ্য নীতি বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশকে অর্থনীতি ও রাজনৈতিক সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। তাহলে এই বহির্বিশ্বে অভিন্ন স্বার্থ ও সম্মানের বৈদেশিক সম্পর্ক তৈরিতে এগিয়ে থাকবে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান সমতা ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার মানুষের আকাঙ্ক্ষায় প্রতিফলন দেখিয়েছে। এখন সময় এসেছে আগের ভুল শুধরে নেওয়ার। সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো
অর্থনীতিকে ঠিক করা। বেশিরভাগ বৈদেশিক বিনিয়োগকারী বর্তমানে বাংলাদেশে বিনিয়োগ করতে চাইছে না, কারণ তারা একটি সরকারকে 4 থেকে 5 বছর ক্ষমতায় দেখতে চায়। এ কারণে প্রবাসী বাংলাদেশি ডায়াসপোরাদের কাছে যেতে হবে রেমিটেন্সের জন্য। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও বৈদেশিক সম্পর্ক নিয়ে অন্তর্বর্তী সরকারের একটি কমিশন করার পরামর্শ দেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের গবেষণা ফেলো শাফকাত মুনির। তিনি বলেন, হাসিনার আমলে যেসব পররাষ্ট্রনীতি পাস করা হয়েছিল তার সবার সঙ্গে বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল। আমাদের পররাষ্ট্রনীতিতে কোনো সমস্যা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে। আমাদের কী ধরনের পররাষ্ট্রনীতি দরকার আর কি রয়েছে তাও দেখতে হবে। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সেলিম রায়হান বলেন, বর্তমানে বাংলাদেশের ভূ রাজনীতি টেকসই নয়, অনিশ্চিত এবং আমাদের অনুকূলে নয়। অনিশ্চিত ভূ রাজনীতিতে বৈশ্বিক বাণিজ্য প্রভাব ফেলবে। এই পরিস্থিতিতে নিয়ম ভিত্তিক বাণিজ্য ব্যবস্থা থেকে হয়তো আমরা 50 থেকে 60 বছর আগের বাণিজ্য ব্যবস্থায় ফেরত যাব। বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্র আলাদা করে কোনো দেশের ওপর সরাসরি শুল্ক আরোপ করতে পারবে না, কারণ তাহলে সে দেশটি যুক্তরাষ্ট্রকে বিশ্ব বাণিজ্য সংস্থার কাঠগড়ায় দাঁড় করাতে পারবে। তবে এখন WTO সচল নয়। অনিশ্চিত ভূ রাজনীতি অনেক সময় কিছু দেশের জন্য সুফলও বয়ে আনে জানিয়ে তিনি বলেন, ট্রাম্পের আগের মেয়াদে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ বাংলাদেশের জন্য সুযোগ বয়ে এনেছিল, তবে আমরা ব্যবহার করতে পারিনি তা, কারণ আমরা প্রস্তুত ছিলাম না। সেই বাস্তবতায় এ ধরনের পরিস্থিতিতে আমরা এখনও প্রস্তুত নই। অন্তর্বর্তী সরকার ভারতকে কিভাবে মোকাবেলা করবে? ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রশ্নে আলোচকরা বলেন, ভারত বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। ভারতের সঙ্গে বাংলাদেশের অকার্যকর সম্পর্কের ওজন আমাদের জন্য ভারী হবে। এমনকি চীন বা যুক্তরাষ্ট্রের সঙ্গেও অকার্যকর সম্পর্কের ওজনও আমাদের জন্য ভারী হবে। তবে হাসিনার আগে ও পরে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যধিক বন্ধুত্ব থেকে অত্যধিক খারাপের দিকে গেছে। ভারতের সঙ্গে সম্পর্কটা হতে হবে গঠনমূলক ও ইতিবাচক, যেটা ছাত্র জনতার আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রেখে এবং সময়ের দাবির সঙ্গে মানিয়ে নিয়ে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার ভিত্তিতে। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে মাইকেল কুগলম্যান বলেন, বাংলাদেশে ভারতের সঙ্গে জামায়াত ও পাকিস্তান এই দুটি বিষয় সবচেয়ে বেশি চিন্তার বিষয়। বর্তমানে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টায় আছে। ভারত বাংলাদেশে একটি নির্বাচন দেখতে চায়, কারণ ধারণা করা হচ্ছে নির্বাচন হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। ভারত মনে করছে বিএনপি জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে, ফলে বিএনপির সম্ভাব্য সরকারের সঙ্গে যোগাযোগ ভারতকে স্বস্তি দেবে। বাংলাদেশ ও ভারত একে অন্যকে প্রয়োজন। বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্ব এবং বিএনপির মতানৈক্য এখন প্রকাশ্য। যা আশঙ্কা করা হয়েছিল সম্ভবত তাই ঘটতে চলেছে। নিদেন পক্ষে এখন ঘটনাবলী সেই দিকেই গড়াচ্ছে। জুলাই আগস্ট বিপ্লবের পক্ষের শক্তিদের মধ্যে অনৈক্য এখন প্রকট এবং প্রকাশ্য হয়েছে। আর এই সুযোগে পতিত স্বৈরাচার ফায়দা হাসিলের অপচেষ্টা করছে। 5 আগস্টের পর ওই বিতাড়িত সরকারের সকলেই গর্তের মধ্যে ঢুকে পড়ে। এদের একটি অংশ দুর্মুখদের মতে বাংলাদেশের অভ্যন্তরেই শক্তিমান প্রোটেকশন সেন্টারে চলে যায়। এই অংশেরই অনেকে কয়েকদিন পর রাতের আধারে সীমান্ত পার হয়। 5 আগস্টের পর পুলিশ কয়েকদিন কাজে যোগদান না করার ফলে দ্বিতীয় অংশ সীমান্ত ক্রস করে, আর তৃতীয় অংশ বাংলাদেশেই আত্মগোপনে গেছে। শেখ হাসিনা ভারতে পালানোর মাসখানেক পর থেকেই ফেসবুক, ইউটিউবের মাধ্যমে দেশে ও বিদেশে ইন্টারিম সরকার বিরোধী তথা বাংলাদেশ বিরোধী প্রচারণা শুরু হয়েছে এবং সেই প্রচারণাটি চলছিল ভারতের মাটিতে বসেই। তবে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি যখন এক সংক্ষিপ্ত সফরে ঢাকা আসেন, তখন তাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে শেখ হাসিনাকে দিল্লি আশ্রয় দিয়েছে। এটি বাংলাদেশের পছন্দ না হলেও বাংলাদেশ চায় যে হাসিনা যেন ভারতের মাটি থেকে বাংলাদেশ বিরোধী কথা না বলতে পারেন। তাকে ভারতে চুপ থাকতে হবে। তারপর শেখ হাসিনা বেশ কয়েকদিন প্রকাশ্যে কোনো তৎপরতা চালাননি। ইত্যবসরের সময় গড়িয়ে যায়। দেশের অভ্যন্তরে বিএনপি বিপ্লবের অব্যাহতির পর থেকেই নির্বাচন অনুষ্ঠানের যে দাবি জানিয়ে আসছিল, সেই দাবি আরও জোরদার হতে থাকে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানের দাবি করতে করতে ইন্টারিম সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। গত 23 জানুয়ারি তিনি একটি চরম উক্তি করেন। বলেন যে ইন্টারিম সরকার নিরপেক্ষতা হারালে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।